আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব মডিউল 3 থেকে এমএফএস এর মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের এমএফএস এর আমরা দেখব মডিউল 3 ফাইন্যান্সিয়াল সিস্টেম এই অধ্যায় থেকে আলোচনা করব। যদি এই অধ্যায় থেকে গতদিন আলোচনা করা হয়েছিল কিছু অর্থায়ন কি, অর্থায়নের প্রত্যক্ষ পরোক্ষ মোড, এটা আলোচনা করা হয়েছিল। তো আমরা এই বিষয়টা আবার একটু দেখব। অর্থায়ন কি? সাধারণত অর্থায়ন বলতে আমরা যেটা বুঝি, অর্থ সংগ্রহ করাই মনে হলো অর্থায়ন, এরকম মনে হতে পারে আমাদের কাছে। যে অর্থ সংগ্রহ করাই মনে হলো যে অর্থায়ন, এটা মনে হয় অর্থায়ন হতে পারে। কিন্তু এখন অর্থায়ন শুধু অর্থ সংগ্রহের মাঝে নেই। অর্থ সংগ্রহ বা পুঁজি সংগ্রহ বা মূলধন সংগ্রহ তো থাকবেই। সে কোন ফান্ড থেকে আমরা পুঁজি সংগ্রহ করব, সর্বনিম্ন ফান্ডটা আমাদের সর্বনিম্ন কস্ট যেটা, অর্থাৎ যে ফান্ড থেকে আমরা মূলধন বা অর্থ সংগ্রহ করলে আমাদের ব্যয় সর্বনিম্ন হবে এবং সেই মূলধন বা সেই ফান্ড আমরা এমন একটি লাভজনক খাতে খাটাবো যেখান থেকে আমরা অধিকতর মুনাফা বেশি পাবো। অনেকগুলো আমাদের প্রকল্প থেকে আমরা অধিকতর মুনাফা বেশি পাবো। এই সামগ্রিক চিত্র অর্থাৎ অর্থ সংগ্রহ থেকে শুরু করে ওই অর্থটাকে আমরা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা সামগ্রিক কাজই হচ্ছে অর্থায়ন। তাহলে অর্থায়ন এখন আর অর্থ সংগ্রহের মাঝে নেই। অর্থায়নটা অর্থ সংগ্রহ থেকে শুরু করে, মানে শুধু অর্থ সংগ্রহ না, সর্বনিম্ন যে ব্যয়টা হয় যে খাত থেকে অর্থ সংগ্রহ করলে সেই ব্যয় থেকে অর্থ সংগ্রহ করে সর্বোচ্চ লাভ দেবে এমন প্রকল্পে বিনিয়োগ করাকে অর্থায়ন বলে, সামগ্রিক কাজকে অর্থায়ন বলে। আচ্ছা, এটা আমরা সেদিন আলোচনা করেছিলাম। তারপরে এখানে আমাদের ডিফারেন্সিয়েট বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মোড, অর্থায়নে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মোড কি সেটা আমরা আলোচনা করেছিলাম। তো একটু হালকা আলোচনা করি, সেটা হচ্ছে অর্থায়নের প্রত্যক্ষ পরোক্ষ মোড বলতে মোডের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। তো আমাদের দুইটা মোড আমাদের যদি আমরা বুঝি তাহলে পার্থক্য অটোমেটিক 4-5টা লিখতে পারবো আমরা, তাই না? তো অর্থায়নের প্রত্যক্ষ মোড এরকম একটা বিষয় যে আপনার অর্থের প্রয়োজন, আপনার অর্থের প্রয়োজন, এই অর্থটা সরাসরি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন, কোনো আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে নিচ্ছেন। এগুলো হচ্ছে সরাসরি আপনি যখন কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো মহাজনের কাছ থেকে যখন নেবেন, সেটা হচ্ছে অর্থায়নের প্রত্যক্ষ মোড। অর্থায়নের প্রত্যক্ষ মোড সরাসরি আপনি কোনো ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন, এখানে কোনো মিডিয়া বা দালাল ধরা লাগতেছে না, তাই না? কোনো মধ্যস্থতা কারবারই থাকতেছে না। তাহলে এটা হচ্ছে অর্থায়নের প্রত্যক্ষ মোড। আর পরোক্ষ মোডটা হচ্ছে কি, যে পরোক্ষ মোডটা হচ্ছে যখন কোনো মধ্যস্থতা কারবারি থাকবে। যেমন কিরকম, আপনার লোনের প্রয়োজন, আপনার লোনের প্রয়োজন, আপনি কি করবেন, ব্যাংকে গিয়েছেন লোন নেওয়ার জন্য ব্যাংকে গিয়েছেন। এখন ব্যাংকে গিয়ে আপনি টাকা চাচ্ছেন, কিন্তু আসলে কি টাকাটা কি ব্যাংকার, মানে ব্যাংকের না তো। এই ব্যাংক কি করছে, আরেকজনের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করছে, সেই ডিপোজিটটা আপনার কাছে ইনভেস্ট করছে, তাই না? তাহলে এই যে টাকাটা হলো এনার ডিপোজিটরের, সেই টাকা আপনাকে ব্যাংক ধার দিচ্ছে, ঋণ দিচ্ছে। তার মানে ব্যাংক হচ্ছে অন্যের টাকার মধ্যস্থতা কারবার হিসেবে কাজ করছে, মিডিয়া হিসেবে কাজ করছে। তাহলে এই ব্যাংক, কোন আর্থিক প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আমাদের কাছে কি পরোক্ষ পরোক্ষ মোড, অর্থায়নের পরোক্ষ মোড। তাহলে প্রত্যক্ষ মোড কোনটা, যেটা সরাসরি আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে নিই, সেটা হচ্ছে প্রত্যক্ষ মোড। আর পরোক্ষ মোড হচ্ছে যে মধ্যস্থতা কারবারি হিসেবে কাজ করে, মানে অন্যের টাকা যেমন মধ্যস্থতা কারবারি হিসেবে কাজ করে আমাদের লোন দেয়, সে হচ্ছে পরোক্ষ মোড। আচ্ছা, এই দুটো জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে এটা পার্থক্য দেখতে পারবো। তাহলে অর্থায়নের প্রত্যক্ষ মোড বলতে বিনিয়োগকারী এবং ঋণদাতা সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম অর্থায়ন বোঝায়। বুঝতে পারছেন এটা, যেটা বললাম আর কি, যে প্রত্যক্ষ মোডে ঋণদাতা এবং বিনিয়োগকারী, ঋণদাতা বা বিনিয়োগকারী সরাসরি ব্যবসায়িক কার্যক্রমে অর্থায়নকে বলা হয় কি প্রত্যক্ষ মোড বা প্রত্যক্ষ মানে ডাইরেক্ট মোড। তাহলে সরাসরি ঋণদাতা যে, সে সরাসরি আমাদের ব্যবসার সাথে কানেক্ট হচ্ছে,
এর মানে হলো যে বিনিয়োগকারী বা ঋণদাতারা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মূলধন সরবরাহ করে, যে কথা বললাম, মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মূলধন সরবরাহ করে। অন্যদিকে অর্থায়নের পরোক্ষ মোট মধ্যস্থতাকারীদের মধ্যে অর্থায়নকে বোঝায়, যেমন ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক বা বিনিয়োগ তহবিল, মানে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড, যে যারা কি করে জনগণের কাছ থেকে ডিপোজিট নিয়ে আমাদের কাছে ঋণ দেয়, এরা হচ্ছে কি পরোক্ষ মোট। আচ্ছা, তো এখন এখানে আমাদের আছে মালিকানার বিষয় আছে, যে প্রত্যক্ষ পদ্ধতিতে বিনিয়োগকারীরা ব্যবসায় একটি অংশের মালিক হন, যখন অর্থায়নের পরোক্ষ মোডে বিনিয়োগকারীরা একটি মিউচুয়াল ফান্ডের মতো মধ্যস্থতাকারী অংশের মালিক হন। ঝুঁকি, অর্থায়নের প্রত্যক্ষ মোডে উচ্চ স্তরের ঝুঁকি রয়েছে। আমরা সরাসরি যখন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিব বা ঋণ দিব, সেখানে আমাদের উচ্চ স্তরের ঝুঁকি রয়েছে। আর যদি ব্যাংকের কাছ থেকে নিয়ে বা পরোক্ষ মোডের কাছ থেকে নেই, তাহলে সেক্ষেত্রে ঝুঁকিটা কম রয়েছে। নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ মোডে অর্থায়নের প্রত্যক্ষ মোডে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। যদি আপনি কারো কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আসছেন, সে তাকে যদি টাকাটা সময় মতো ফেরত দিতে না পারে, তাহলে বলবে হয়তো যে ভাই এখানে আমাকে মালিক হিসাবে নেন, বা আমি ব্যবসায় অংশীদার হবো, বা তাহলে এই যে ব্যবসাকে ও নিয়ন্ত্রণ করবে আস্তে আস্তে। হ্যাঁ, যে আপনি তখন দিতে পারতেছেন, তখন ব্যবসায় মালিক হিসাবে নেবেন, বা ওর কথা শুনবেন, বা ওর কথা অনুযায়ী আমরা ব্যবসা চালাবেন আর কি। এই যে নিয়ন্ত্রণটা, এটা নিয়ন্ত্রণ করে অর্থায়নের প্রত্যক্ষ মোডে সে হয়, কিন্তু পরোক্ষ মোডে হয় না। রিটার্ন, রিটার্নটা হচ্ছে অর্থায়নের প্রত্যক্ষ মোডে উচ্চতর আয়ের সম্ভাবনা অফার করে, মানে বেশি আয় পেতে পারি। যেমন গ্রামের মহাজনী যে সুদের কারবার করে, তারা বেশি পরিমাণ আয় পেয়ে থাকে, কিন্তু ব্যাংকের তুলনায় বেশি পরিমাণ আয় পেয়ে থাকে। এখানে সেটা বলছে যে রিটার্ন আমাদের অর্থায়নের প্রত্যক্ষ মোডে আয় বেশি আছে, কিন্তু পরোক্ষ মোডে তত বেশি রিটার্ন আসে না। তারল্য, এখানে প্রত্যক্ষ মোডে সাধারণত পরোক্ষ মোডের তুলনায় কম তরল হয়। প্রত্যক্ষ মোডে কম তরল হয়, তরল বলতে যে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, বা যে কোনো মুহূর্তে এটা টাকায় কনভার্ট করা। আপনি কোনো ব্যবসায়ে আমরা কি করেছি, কোনো জায়গা থেকে টাকা নিয়ে আসছি, কোনো মালিকের কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে। আচ্ছা, টাকা নিয়ে এসে হয়তো আমরা 6 মাসের জন্য নিয়ে আসি, আমরা 6 মাস টাকা নাও দিতে পারি, কিন্তু তাই না, মানে আমাদের সমস্যা হতে পারে, ব্যবসার সমস্যা হতে পারে, তাই না। কিন্তু ব্যাংকে কিন্তু এরকম না, আপনি নিয়ে আসেন 6 মাসের জন্য এফডিআর করেছেন, 6 মাস পরেই ঠিক যা ওঠার টাকা, অথবা আপনি কালকে ব্যাংকে ফেলান, আপনি টাকা ব্যাংক থেকে পেয়ে যাবেন, তাই না। এই যে তারল্য যে বিষয়টা, এই তারল্যের বিষয়টা হচ্ছে ওই জন্য বলা আছে যে প্রত্যক্ষ মোডে কম তরল, আর বেশি বেশি তরল হচ্ছে পরোক্ষ মোডে। এইভাবে আমি 4-5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো এখানে। আচ্ছা, তো এই প্রশ্নটা অনেক ভালো। আর্থিক বাজারগুলি কিভাবে সঞ্চয় উদ্বৃত্ত থেকে সঞ্চয় ঘাটতি ইউনিটগুলোকে তহবিল তহবিলের দক্ষ বরাদ্দ করে? আচ্ছা, তো আমি একটা ক্লাসে আছি, ক্লাস পার্টের ক্লাসে আছি। আচ্ছা, তো এখানে খেয়াল করতে হবে আর্থিক বাজারগুলি কিভাবে সঞ্চয় উদ্বৃত্ত থেকে সঞ্চয় ঘাটতি ইউনিটগুলো তহবিল দক্ষভাবে বরাদ্দের কার্য সম্পন্ন করে। হ্যাঁ, সঞ্চয় উদ্বৃত্ত কি জিনিস? যারা হচ্ছে ডিপোজিটর, মানে জমাকারী, মানে ব্যাংকে জমাকারী হিসেবে যারা আছে তারা। আর সঞ্চয় ঘাটতি ইউনিট কারা? যারা ঋণ গ্রহণকারী, ঋণ গ্রহণকারী, ঋণ গ্রহণকারী। তাহলে সঞ্চয় উদ্বৃত্ত যাদের থাকে, তারা কি করে? ব্যাংকে জমা করে। আর ঘাটতি যারা রয়েছে, যাদের ঘাটতি রয়েছে, তারা ঋণ গ্রহণ করে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এই ইউনিটগুলিতে কিভাবে তহবিলের দক্ষ বরাদ্দের কার্য সম্পন্ন করে? তাহলে আর্থিক বাজারগুলি, এখানে আমাদের আর্থিক বাজারগুলি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় উদ্বৃত্ত থেকে সঞ্চয় ঘাটতি ইউনিটে তহবিল দক্ষ বরাদ্দের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে 3টি পরিস্থিতিতে ব্যাখ্যা করা যেতে: প্রাথমিক অর্থ, প্রত্যক্ষ অর্থ এবং পরোক্ষ অর্থ। প্রাথমিক অর্থ, এতে পরিবার, বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের মতো অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সঞ্চয়কারীদের কাছ থেকে ঋণ গ্রহীতার কাছে সরাসরি তহবিল স্থানান্তর করা হয়। একে আমরা প্রাথমিক পর্যায়ের অর্থায়ন বলি। আচ্ছা, এই পদ্ধতি সুবিধাজনক এবং সাশ্রয়ী হতে পারে, তবে এটি সর্বদা নির্ভরযোগ্য নয়। কিছু ভুল হলে জবাবদিহিতা এবং আইনি আশ্রয়ের অভাব রয়েছে। তাহলে এখানে আইনি আশ্রয়ের অভাব রয়েছে, এবং কিছু ভুল হলে বা কোনো সমস্যা হলে এটা আমরা
সুরক্ষিত বা সুরক্ষা পাওয়ার মানে ইয়েটা কম। আচ্ছা, তো সরাসরি অর্থায়ন, সরাসরি অর্থায়নটা কি? এর মধ্যে ইকুইটি, এটাও মূলত সরাসরি সরাসরি একবার প্রাথমিক পর্যায়ে। আর এটা সরাসরি অর্থায়নের মধ্যে রয়েছে ইকুইটি বন্ড এবং অন্যান্য আর্থিক উপকরণের মতো আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সঞ্চয়কারীদের কাছ থেকে ঋণ গ্রহণের কাছে সরাসরি তহবিল স্থানান্তর করে। অর্থাৎ এই ইকুইটি তহবিল, অর্থাৎ ইকুইটি বন্ড এবং অন্যান্য ঋণ। ইকুইটি বন্ড অন্যান্য ঋণ যে বিষয়গুলো কি, এটা অর্থায়নটা করা হয় ইকুইটি শেয়ার বিক্রির মাধ্যমে। তখন যাদের একবার টাকা মানে যে ডিপোজিট, সে কোম্পানি সরাসরি শেয়ার ক্রয় করতে পারে, বন্ড ক্রয় করতে পারে, তাই না? এক্ষেত্রে এই অর্থায়নের এই ইকুইটি শেয়ার বন্ড ক্রয়, এটা আমাদের সরাসরি অর্থায়ন হিসেবে গণ্য। আমরা একেবারে ডাইরেক্ট প্রাথমিক পর্যায়ে যেটা নেই, যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারপরে না হলে আমরা কি করবো, বাজারে শেয়ার ছাড়বো বা বন্ড ছাড়বো, তাই না? এটা বিক্রি করে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি অর্থায়ন হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে আর্থিক বাজারগুলোতে মধ্যস্থতাকারী হিসেবে ঋণদাতাদের কাছ থেকে তহবিলের চাহিদার সাথে সঞ্চয়কারীদের তহবিল বরাদ্দের সাথে মিল দেখা যায়। আচ্ছা, এটা বলা যেভাবে, তারপর পরোক্ষ অর্থটা কি? এর মধ্যে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো মধ্যস্থতাকারীর মাধ্যমে সঞ্চয়কারীদের থেকে ঋণ গ্রহীতা কাছে তহবিল স্থানান্তরিত হয়। এই মধ্যস্থতাকারীরা সঞ্চয়কারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে এবং আরকি যে কথা বলা আছে, এটা আমরা যেটা বলা আছে যে ব্যাংক বা বীমা বা আর্থিক প্রতিষ্ঠান তারা কি করে, জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ করে, সেই তহবিলটা আমাদের আরেকজন অর্থাৎ তৃতীয় পক্ষের কাছে ঋণ প্রদান করে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের কাছে ঋণ প্রদান করতেছে, যার কাছে অর্থায়ন হিসেবে কাজ করছে, যে অর্থায়ন যে টাকা সংগ্রহ করতেছে, তার কাছে সে আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। অর্থায়নে এখানে ৩টি কার্য সম্পাদনের মাধ্যমে দক্ষ হয়ে পড়াতে পারেন। প্রাথমিক পর্যায়ে, যেটা আত্মীয়-স্বজনের কাছ থেকে নেই। তারপরে আছে সরাসরি অর্থায়ন। কোন কোম্পানি যখন সরাসরি জনসাধারণের কাছ থেকে যখন টাকা সংগ্রহ করে, তখন শেয়ার বিক্রি করতে পারে, বন্ড ইস্যুর মাধ্যমে করতে পারে। আর তারপরে পরোক্ষ মোড। পরোক্ষ মোড তো আমরা আগেই দেখেছি, যে ব্যাংক, বীমা কোম্পানি যে টাকাগুলো সংগ্রহ করে, সেটা হচ্ছে পরোক্ষ মোড। রুডিমেন্টারি ফাইন্যান্সের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে রুডিমেন্টারি ফাইন্যান্সের মানে রুডিমেন্টারি ফাইন্যান্স বলতে আমরা বুঝি যে অর্থায়নের একবারে প্রাথমিক অবস্থা, অর্থায়নের একেবারে প্রাথমিক অবস্থা। আচ্ছা, তাহলে অর্থায়নের প্রাথমিক অবস্থার মধ্যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আর্থিক পরিকল্পনা, বাজেটিং, সঞ্চয়, ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগ, বীমা, কর, এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেকটাই ছাড় পাওয়া যায়। রুডিমেন্টারি বলতে একবার প্রাথমিক পর্যায়ে বন্ধু বান্ধবের কাছ থেকে যে অর্থায়নটা হয়, সেটা হচ্ছে রুডিমেন্টারি ফাইন্যান্স। তো এই রুডিমেন্টারি ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকম কর অব্যাহত পাই বা ট্যাক্স মানে দিতে হয় না, ওইরকম মানে আমাদের ইয়ে নেই। এখানে আমাদের আইনি বাধ্যবাধকতা নেই, হ্যাঁ, আইনি কোনো ঝামেলা নেই। এখানে আমরা শেয়ার ক্রয় বিক্রি বা শেয়ার বিক্রি ওইরকম কোনো আমাদের ঝামেলা নেই। আচ্ছা, এখানে আমাদের বলা আছে যেটা আর্থিক পরিকল্পনা, বাজেটিং, মানে এটা নিজে বানিয়ে নিতে পারবেন, যে প্রাথমিক, অর্থাৎ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেছেন, বা আপনার পাশের বাড়ির ভাইয়ের কাছ থেকে আপনি টাকা সংগ্রহ করতেছেন। এটা হচ্ছে একেবারে রুডিমেন্টারি ফাইন্যান্সের উদাহরণ, যে আপনার আত্মীয় বা সম্পর্কের ভিত্তিতে যে টাকাটা নিচ্ছেন, এটা হচ্ছে রুডিমেন্টারি ফাইন্যান্স। এটা আর্থিক পরিকল্পনা, অর্থাৎ আর্থিক পরিকল্পনা গুলোতে যদি আর্থিক পরিকল্পনা সাধারণত বাজেট, সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত অন্তর্ভুক্ত থাকে। তো বাজেটিং আর্থিক অর্থায়নে বাজেটের উপর, বাজেটের গুরুত্বের উপর জোর দেয়। আচ্ছা, এখানে সঞ্চয় আছে, এটা দেওয়া পাবো বাজেটিং, সঞ্চয়। তারপরে আছে বৈশিষ্ট্যগুলো আমি বলতেছি, যে আমাদের তারল্য কম হয়, এটি সঞ্চয় প্রবণতা কম, এখানে আমাদের অর্থের পরিমাণ কম পাইতে পারি। আমাদের যেমন ব্যাংক থেকে 2 কোটি 3 কোটি টাকা পাইতে পারি, কিন্তু ব্যক্তির কাছ থেকে হয়তো এটা পাবো না, 5-10 লাখ টাকা হয়তো পেতে পারি, কিন্তু তার বেশি হয়তো পাবো না। তারপরে এখানে আমাদের ঋণ ব্যবস্থাপনার কোনো সুনির্দিষ্ট আমাদের কোনো গাইডলাইন নেই, যেটা ব্যাংক থেকে আমরা সরাসরি গাইডলাইন প্লাস একটা নির্দিষ্ট কাঠামোর ভিতর চলতে হবে, সেরকম কোনো সুনির্দিষ্ট বাধা নেই।
এরকম কথা আমরা জাস্ট এখানে বাইরে নেবো, অর্থাৎ ব্যাংকের সাথে আমাদের অমিলটা কোথায় আছে সেটা আমরা এখানে লিখবো। এটাও একই কথা বলছে, উদ্বৃত্ত ইউনিট এবং ঘাটতি ইউনিট উভয় কেন অর্থের প্রত্যক্ষ মোট থেকে পরোক্ষ মোট বেশি পছন্দ করে। উদ্বৃত্ত ইউনিটকে জমাদানকারী, যার টাকা বেশি সে তার হচ্ছে উদ্বৃত্ত থাকে। ঘাটতি ইউনিটকে যে লোন নেওয়ার জন্য বেড়ায়, যে লোন নেওয়ার জন্য দরকার, যার লোন দরকার, সে হচ্ছে ঘাটতি ইউনিট। আচ্ছা, এই উভয় ইউনিটের মধ্যে মানে ডিপোজিটর প্লাস যে আহ, ঋণ গ্রহণ করবে, ঋণ গ্রহণকারী, এই দুটার মধ্যে প্রত্যক্ষ মোডের চেয়ে পরোক্ষ মোড বেশি পছন্দ নেই কেন? মানে আমাদের আত্মীয় স্বজনের চাইতে ব্যাংক বেশি প্রাধান্য পাবে কেন? ব্যাংক প্রাধান্য পাওয়ার বিভিন্ন রকম কারণ রয়েছে। এখানে আমাদের মোট কথা যে আমাদের আহ, অর্থায়ন যে সংগ্রহ হয়, এই অর্থায়ন সংগ্রহের অ্যামাউন্টটার পরিমাণ হবে বেশি। তারপরে এখানে আমাদের আহ, মানে ব্যাংক থেকে আমরা কি করব, ব্যাংক থেকে আমরা বেশি পরিমাণ অর্থ মূলধন সংগ্রহ করতে পারি। ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, কিন্তু এখানে আমাদের চার্জের পরিমাণ অনেক বেশি। এটা বাংলাদেশ ব্যাংকের প্রসেস বা গাইডলাইন অনুযায়ী নয়। আর এরকম ভাবে পয়েন্ট করে দেবো, অর্থাৎ আমাদের ব্যাংক এবং অন্যান্য ব্যক্তির কাছ থেকে যদি আমরা পয়েন্ট মানে টাকা নিয়ে থাকি, তাহলে দুইটার মতো পার্থক্য কি সেটা আমরা দেবো। আচ্ছা, কিশোরীটা আর কেউ চয়ন করবে নাকি? আছে তো। না, আর আর কেউ নেয় নাকি আজকে? আজকে নাই কেউ আর? ব্যাংক থেকে অনেকে আসে, বাড়াইতে দেরি হয়ে যায় তো। আমিও বাইরে ছিলাম, ওখান থেকে জয়েন করছি। ও, আচ্ছা, এই প্রশ্ন, এই তিন চারটা প্রশ্ন একই আমাদের এখানে। কেন সঞ্চয়কারীরা মানে সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, কেন সঞ্চয়কারীরা সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট সরাসরি ঘাটতি ব্যয় ব্যবহারকারী ঋণ দেওয়ার পরিবর্তে এফআই কে ঋণ দিতে বেশি পছন্দ করে। মানে আপনি যদি আপনি যদি করে যেতেন তো বলতে যে এগুলো কোনো আমার যদি একটা ছেলে চলে যেত, আমি কি করে খেতাম? কিছুই করে না, ওরা এসে ধরে বলে ভোলা ভাই মামা হোটেল হোন্ডা গাড়ি আপনি এই অফিসে দিবেন, হোন্ডা চালা অফিসে। আচ্ছা, তাহলে এখানে মানে একথা বলা আছে, ডিপোজিটর যারা মানে সঞ্চয়কারীরা, যারা ডিপোজিটর, এই ডিপোজিটররা অর্থাৎ সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, সঞ্চয় উদ্বৃত্ত যারা পক্ষ, যারা টাকা ব্যাংকে জমা রাখে, এরা সরাসরি ঘাটতি ব্যয়কারীদের ঋণ দেওয়ার পরিবর্তে, যারা ঘাটতি ব্যয় রয়েছে তাদের ঋণ দেওয়ার পরিবর্তে সরাসরি তাদের না দিয়ে ব্যাংকে এফআইএস এর মাধ্যমে ঋণ দিতে পছন্দ করে কেন? এটা বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে। যে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এরকম যে কোনো একজন ব্যক্তি, এ হচ্ছে ডিপোজিটর ব্যাংকে জমা করে, এ হচ্ছে ঋণ নিবে, তাহলে এ সরাসরি একে টাকা দেওয়ার পরিবর্তে কেন ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পছন্দ করে। এই প্রশ্নটা এখানে চেয়েছে। তো আমাদের সরাসরি দিলে আমাদের বিভিন্ন এখানে ওই আগে তো বলা আছে, সে অস্বীকার করলে আইনের ভিত্তিটা এখানে কম, টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমার সুরক্ষিত থাকবে না। এখানে কোনো ওই রকম কাস্টমার বেস গড়ে উঠবে না, আপনার আর্থিক ক্ষেত্রে আপনার কোনো হেল্প হবে না, পরবর্তী আর্থিক জরুরি ভিত্তিতে প্রয়োজন দেখা দিলে আপনি হয়তো আপনার পছন্দ মতো পাবেন না। এই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করবো। হ্যাঁ, ঝুঁকি এটাতে বেশি, একটাতে কম। ভালো আয় আসবে, ভালো রিটার্ন আসবে এবং রিটার্ন একটা স্থিরশীলতা থাকবে। এই জিনিসগুলো এখানে আমাদের আলোচনা করব। মানে ওই একই কথা এখানে বারবার আসবে, মানে এখানে প্রশ্নগুলো আমাদের যেটা বলা আছে সে প্রশ্নগুলো একই প্রশ্ন আমাদের বিভিন্ন আঙ্গিকে এখানে দেওয়া আছে। আচ্ছা, একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে উদ্বৃত্ত
অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, প্রত্যক্ষ নাকি পরোক্ষ? স্বাভাবিকভাবে প্রত্যক্ষ বেশি ঝুঁকিপূর্ণ, তাই না? আর একটি আর্থিক ব্যবস্থায় কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে? অর্থায়নের প্রত্যক্ষ মোডে ব্যক্তি, পরিবার, ব্যবসা এবং অন্যান্য সত্তা, স্টক এবং বন্ডের মতো সিকিউরিটি ইস্যু এবং ট্রেড ব্যবহার করার মাধ্যমে বাজারে অংশগ্রহণ করে। আচ্ছা, এইভাবে যে পক্ষগুলি একটি আর্থিক ব্যবস্থা সরাসরি অর্থায়নের অনুসরণ করে তাদের মধ্যে রয়েছে তাহলে এই প্রশ্নটা আমাদের কিন্তু আমরা দেখব এটা সহজ আছে যে একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে। আচ্ছা, তাহলে এখানে একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে? অর্থ ব্যবস্থায় অনুশীলনের কথা এখানে বলা আছে যে আমাদের অর্থায়নের প্রত্যক্ষ মোডে ব্যক্তি, পরিবার, ব্যবসা এবং অন্যান্য সত্তা, স্টক এবং বন্ডের মতো সিকিউরিটি ইস্যু এবং ট্রেড করার মাধ্যমে আর্থিক বাজারে অংশগ্রহণ করে। এইভাবে যে পক্ষগুলি একটি আনুষ্ঠানিক অর্থব্যবস্থা সরাসরি অর্থায়নে অনুসরণ করে তাদের মধ্যে রয়েছে সিকিউরিটি ইস্যুকারী, যারা সিকিউরিটি বিক্রি করে এবং তহবিল সংগ্রহ করে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে একটি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা সরাসরি অর্থের অনুসরণ করে তাদের মধ্যে রয়েছে সিকিউরিটিজ ইস্যুকারী, যারা সিকিউরিটি বিক্রি করে তহবিল সংগ্রহ করে, এবং বিনিয়োগকারীদের যারা সরাসরি বা সেকেন্ডারি মার্কেটে এই সিকিউরিটিগুলো ক্রয় করে। আচ্ছা, ঠিক এখানে আমাদের প্রাইমারি সিকিউরিটিজ এবং সেকেন্ডারি সিকিউরিটিজ, প্রাইমারি সিকিউরিটিজ কি, সেকেন্ডারি সিকিউরিটিজ কি? প্রাইমারি আর সেকেন্ডারি সিকিউরিটিজ হচ্ছে আমাদের বোঝা জরুরি। এটা একটা কথা আপনি বুঝলেও আপনি বুঝবেন যে প্রাইমারি সিকিউরিটিজ হচ্ছে যখন ক্রেতা সরাসরি কোম্পানির সাথে সম্পর্কিত থাকে, সেটা হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট কিনে কোম্পানি সরাসরি ক্রেতার সাথে কোম্পানির সম্পর্ক তৈরি হয়, সেটা হচ্ছে প্রাথমিক সিকিউরিটিজ। আর সেকেন্ডারি সিকিউরিটিজ আমাদের ক্রেতার সাথে কোম্পানির কোনো রকম সম্পর্ক তৈরি হয় না ওরকম ভাবে। বিষয়টা কিরকম, যখন আপনি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলেন, আপনি এবিসি কোম্পানির শেয়ার ক্রয় করলেন। এখন এই এবিসি কোম্পানির শেয়ার ক্রয় করার সময় আপনি সরাসরি এই কোম্পানির লভ্যাংশ সরাসরি পাবেন বা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ আছে, কিন্তু আপনার টাকার প্রয়োজন, এই 10,000 টাকার শেয়ার ক্রয় করেছেন, আপনার টাকার প্রয়োজন, কি করছেন এখন? এই 10,000 টাকা এটা এনার কাছে বিক্রি করে দিচ্ছেন। তাহলে এই যে শেয়ারটা বিক্রি করছে, এই শেয়ারটা যে নিল সেকেন্ড পার্সন, এই হচ্ছে প্রথম পার্সন, এই হচ্ছে কি দ্বিতীয় পার্সন। তাহলে প্রথম পার্সনের কাছ থেকে যখন শেয়ারটা ক্রয় করে নিল, শেয়ারটা তার সাথে তাহলে কোম্পানির সম্পর্ক থাকলো,
মানে লভ্যাংশ দিলে পাবে, বাট যেটা প্রথম অবস্থায় কিনছে যে লোক, সে তার সাথে প্রাথমিক সিকিউরিটির সাথে সম্পর্কিত। আর দ্বিতীয় সিকিউরিটি, দ্বিতীয়বার যে ক্রয় করে নিল, সেটা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটি। অর্থাৎ কোম্পানির সাথে সরাসরি যে সিকিউরিটিজ গুলো ক্রয় করা হয়, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক সিকিউরিটি। যখন পরবর্তীতে ওই সিকিউরিটিজ অন্য কারোর কাছে বিক্রি হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিজ। তাহলে প্রাইমারি সিকিউরিটিজটা হচ্ছে যেটা, অর্থাৎ সেকেন্ডারি সিকিউরিটিটা হচ্ছে মূলত বলা যায় সেকেন্ড হ্যান্ড ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এটা একজন ব্যবহার করছে, তারপরে সেটা আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, উদাহরণস্বরূপ এখানে বলা আছে, তাহলে এখানে প্রাথমিক সিকিউরিটিজ এবং এই সিকিউরিটি জানলাম যে এখানে বলা আছে, এই উদাহরণটা পড়ে নেবেন, এই কথা বলা আছে। এনবিএফআই কেন আর্থিক মধ্যস্থতা কারবার হিসেবে পরিচিত? তারা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কিভাবে আর্থিক মধ্যস্থতা কারবার হিসেবে পরিচিত? হ্যাঁ, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, মানে ব্যাংকিং সেবা দেবে না এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যেমন এনজিও, তাই না? ব্যাংকিং সেবা দেবে না এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান। এনবিএফআই কেন আর্থিক মধ্যস্থতা কারবার হিসেবে ব্যবস্থা? হ্যাঁ, এনজিও তো আর্থিক মধ্যস্থতা কারবার হিসেবে মানে কাজ করে। কারণ এনজিও আমার এলাকায় বা আপনার এলাকায় নির্দিষ্ট এলাকায় গিয়ে তারা জনগণের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে, তারপরে সেই ডিপোজিটটা কি করে আর্থিক মধ্যস্থতাকারী, অর্থাৎ যারা অর্থ ঋণের চাহিদা আছে তাদের ঋণ হিসেবে দেয়। ঠিক আছে? তাহলে এখানে এনবিএফআই কি হিসেবে কাজ করতেছে? মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। অর্থাৎ ব্যাংক ছাড়া আমাদের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো আমাদের কিন্তু আহ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। আচ্ছা, এখন তারপরে আছে মধ্যস্থতাকারীর প্রেক্ষিতে বিএফআই এবং এনবিএফআই এর মধ্যে পার্থক্য। বিএফআই হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর এনবিএফআই হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, সরি, ইনস্টিটিউশনস। তাহলে বিএফআই হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর এটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এই দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে। তো অবশ্যই পার্থক্য আছে, এবং খুব ভালো মতো, যেটা আমরা শুধু এর আগে দেখলাম। ব্যাংকিং চ্যানেলে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে বিএফআই, আর হচ্ছে নন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে এনবিএফআই। আচ্ছা, তারপরে আছে, আচ্ছা ওকে, এটা এই কথা বলছে, কেন ঘাটতি অর্থনৈতিক ইউনিটগুলি পরোক্ষ মোডের জন্য পছন্দ করে? অর্থাৎ কেন ঘাটতি ইউনিট, অর্থাৎ যারা লোন নেই, ঘাটতি ইউনিট বলতে এখানে লোন নেই, যারা ঘাটতি ইউনিট কেন পরোক্ষ মোড পছন্দ করে? হ্যাঁ, আমরা পরোক্ষ মোড মানে কোন কোন একজনের কাছ থেকে ঋণ নেওয়ার চেয়ে ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া ভালো। কারণ ঋণের সুদের হার বেশি হতে পারে কোনো ব্যক্তির কাছ থেকে নিলে, কিন্তু ব্যাংকের সুদের হার আমাদের ফিক্সড থাকে, অর্থাৎ যে সুদের কম থাকে মূলত। কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কম পরিমাণ টাকা পেতে পারি, আর ব্যাংকের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা আমরা পেতে পারি। এই জিনিসগুলো আমাদের এখানে আলোচনা করবো, যে যে জন্য পছন্দ করে। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, কাজ করতেছে না। কি মুশকিল।